আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর ইস্ট বেঙ্গলের এবার লক্ষ্য নতুন সিজনে একটা ভালো দল গঠন করা, তার সাথে সাথে এশিয়ার মঞ্চে একটা ভালো পারফরমেন্স তুলে ধরা। তো অনেক কিছু ইস্ট বেঙ্গলের পরিবর্তন হয়েছে। মূলত পরিবর্তন যেটা সব থেকে বেশি হয়েছে সেটা হচ্ছে কোচ এবং বিদেশি প্লেয়ারদের। তো অনেক বিদেশি প্লেয়ার দল ছেড়েছে, তার পরিবর্তে অলরেডি ইস্টবেঙ্গল বেশ কিছু বিদেশি প্লেয়ারকে সই করিয়েছে। একজন বিদেশি প্লেয়ারের সঙ্গে নতুন করে চুক্তি করেছে। তো কীরকম দল গঠন করছে হাবাস, কী পরিকল্পনায় বিদেশিদের সাইনিং করানো হচ্ছে, ইস্টবেঙ্গলের বাকি বিদেশিরাই বা কীরকম টাইপের বিদেশি হবে, সমস্তটা নিয়েই আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আইএসএল এর মঞ্চে অত্যন্ত সফল একজন কোচ এবং ইন্ডিয়ান ফুটবলে, ক্লাব ফুটবলে কিন্তু অত্যন্ত সফল কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসকে কিন্তু এবার ইস্ট বেঙ্গলের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। তো অবশ্যই অ্যান্তোনিও লোপেজ হাবাস কিন্তু চায় যে তার পছন্দের মতন প্লেয়ারদের নিয়েছে দল গঠন করতে, এবং বিদেশির দিকটা কিন্তু সে নিজে সিলেক্ট করে। কিন্তু আর 5টা দলের ক্ষেত্রে কাজ করতে গেলে যেই সমস্যাটা হয় না, সেটা ইস্ট বেঙ্গলে কিন্তু এবছরে হচ্ছে। সমস্যার জায়গা একটাই, যে ইস্ট বেঙ্গল কিন্তু খুব হাই বাজেটের এই বছর টিম তৈরি করতে পারছে না। ইস্ট বেঙ্গল এখনও পর্যন্ত অনেক প্লেয়ারকে সাইন করিয়েছে, সবকটা প্লেয়ার কিন্তু ইস্ট বেঙ্গলে এসেছে ফ্রি প্লেয়ার হিসাবে, এবং কিছু কিছু প্লেয়ার তো কিছু কিছু দলের জন্য ব্যাকআপ অপশান ছিল, তাদেরও ইস্ট বেঙ্গল নিয়েছে। তো সেই নিয়ে কিছু বলার নেই, কোচ হয়তো সেই প্লেয়ারদের চেয়েছে, ম্যানেজমেন্ট সেই প্লেয়ারদের নিয়ে এসেছে, এবং কম বাজেটের মধ্যে সেই প্লেয়ারদেরই আনতে সক্ষম হয়েছে ম্যানেজমেন্ট বলতে হয়। কিন্তু ভালো পারফরমেন্স করতে গেলে মূলত নির্ভর করতে হয় বিদেশি প্লেয়ারদের দিকে, কারণ বিদেশিরা অনেক তফাৎ গড়ে দেয়। ইন্ডিয়ান প্লেয়াররা তো সবাই আমাদের 19-20, আমরা এতটাই খারাপ প্লেয়ার ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে, তো সেক্ষেত্রে আমাদের ফিফা র্যাঙ্কিং দেখলেই বোঝা যায় যে এখানে খুব ভালো কোয়ালিটির কিছু প্লেয়ার নেই। হ্যাঁ, ওই আনোয়ার আলী, ছাংটে এরকম কয়েকটা প্লেয়ার বাদ দিয়ে দিলে সেরকম যে খুব ভালো প্লেয়ার রয়েছে সেরকম কিন্তু নেই। তো তারাও কিন্তু ওই সাধারণ মানেরই, তাদের হয়তো আমরা দেখে মনে করি খুব ভালো মানের, আসলে আমাদের খারাপটা এত বেশি, তারা একটু তাদের থেকে বেটার বলে আমার মনে হয় তারা অনেক ভালো। তো সেক্ষেত্রে বিদেশি যাদের ভালো তারাই কিন্তু অবশ্যই আইএসএলে ভালো পারফরমেন্স করে এসেছে। আমরা লাস্ট ইয়ার যদি কথা বলি, ইস্টবেঙ্গলের বিদেশি প্লাস স্বদেশি সবাই ভালো করেছে। সেখানে বিপিন বলো, সেখানে এডমন বলো বা ভিষ্ণু বলো, তারা যেরকম পারফরমেন্স আক্রমণ বিভাগে তুলে ধরেছে, ডিফেন্সে আনোয়ার বলো, জিকসান বলো, রাকিব বলো, প্রত্যেকজন ভালো পারফরমেন্স তুলে ধরেছে। এবং তার সাথে সাথে যে সমস্ত বিদেশি প্লেয়ার ছিল, সমস্ত বিদেশি প্লেয়ারই কিন্তু ইম্প্যাক্ট এনেছিল। সেখানে কেভিন সিভিলের ডিফেন্সকে নেতৃত্ব দিয়েছে, 7টা ম্যাচে অনবদ্য পারফরমেন্স ছিল। মিডফিল্ডে মোহাম্মদ বাসিম রাশিদ যতগুলো ম্যাচ খেলেছে নিজের সেরাটা দিয়েছে, এবং শেষ ম্যাচে, ইন্টারকাশি ম্যাচে সেই জয়সূচক গোলটাও কিন্তু মোহাম্মদ বাসিম রাশিদের কাছ থেকে দেখতে পেয়েছি। সল্ট ক্রেসপো ইঞ্জুরি প্রোন প্লেয়ার, তবুও যতক্ষণ সে মাঠে থেকেছিল, অন্যান্য প্লেয়াররা সমস্যার কারণে খেলতে পারছে না, ক্রেসপো নিজেকে উজাড় করে দিয়েছে, একটুও ভাবেনি, এবং শেষের দিকে সে ইনজিওর্ড হয়ে যায়, সে কিন্তু বেরিয়ে গিয়েছিল। তারপরও কিন্তু সে খুব ভালো পারফরমেন্স দিয়েছিল অন্যান্য বছরের তুলনায়। মিগুয়েল লিগের সেরা বিদেশি প্লেয়ার ছিল, যেরকম অ্যাটাককে নিজের হাতে কন্ট্রোল করতো, তার সাথে সাথে সে কিন্তু গোল করাও দেখেছি, তার কাছ থেকে গোল করানোও দেখেছি, খুব ভালো করেছে। ইউসুফ, সে গোল্ডেন বুট জিতেছিল এবং অনেক অনেক সে গোল করেছিল, এবং তার সাথে অ্যান্টন গুরুত্বপূর্ণ বেঙ্গালুরু ম্যাচে সেই যে একটা গোল, সেটা কিন্তু ইস্টবেঙ্গলকে ট্রফি এনে দিতে সাহায্য করেছিল। তো প্রত্যেকজন প্লেয়ার কিন্তু ভালো করে গেছে। তো সেই জায়গা থেকে শুধুমাত্র একজন প্লেয়ারকেই ইস্টবেঙ্গল রাখতে সক্ষম হয়েছে, সেটা হচ্ছে মোহাম্মদ বাসিম রাশিদ। তো এই প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার, সে কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে নতুন করে আরও 1 বছর চুক্তি করেছে। 31 বছর বয়সী এই মিডফিল্ডার কিন্তু নো ডাউট লাস্ট সিজনটা ইস্টবেঙ্গলের জন্য অসাধারণ গিয়েছিল, ক্যাপ্টেন মেটেরিয়াল, এবং দলকে লিডারশিপ দেওয়ার মতন কিন্তু তার মধ্যে ক্ষমতা রয়েছে। তো বাসিম রাশিদের সঙ্গে চুক্তি বাড়ানোটা কিন্তু সত্যি খুবই পজিটিভ ব্যাপার। সবাইকে ছেড়ে দিয়ে পুরো নতুন বিদেশি প্যানেল আনলে একটু চাপের ব্যাপার। এই বিদেশি প্লেয়ার অনেকগুলো অপশান এনে দিতে পারে, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে খেলতে পারে, প্রয়োজনে সেন্টার ব্যাক অপশান হিসাবে কিছু ম্যাচে খেলে দেওয়ার মতন তার ক্ষমতা রয়েছে। এমনকি তাকে যদি একটু অ্যাটাকিং রোলে দেওয়া হয়, বক্স টু বক্স মিডফিল্ড রোলে দেওয়া হয়, সেটাও কিন্তু মোহাম্মদ বাসিম রাশিদের কাছ থেকে আমরা দেখেছি। দূরপাল্লা শট নিতে পারে, সেট পিস নেওয়ার মতনও তার প্রবণতা রয়েছে, এবং মাঝ মাঠে যে পারফরমেন্সটা করে, বড় চেহারার প্লেয়ার। সত্যি বাসিম রাশিদ কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা খুব ভালো কন্ট্যাক্ট এক্সটেনশন হয়েছে, সেটা বলতেই হয়। বাকিদের রাখা যায়নি, ঠিক আছে, সেই জায়গাতে কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্স লাইনের জন্য কিন্তু সাইন করিয়েছে
নাচো মনজালভেককে, যেও কিন্তু একজন বল প্লেয়িং ডিফেন্ডার। তার উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি মতন এবং অবশ্যই তার দুটো পা সমানভাবে চলে। খুব ভালো বল প্লেয়িং ডিফেন্ডার ছাড়াও কিন্তু সে গোল করা ডিফেন্ডার তাকে বলা যেতে পারে। প্রয়োজনে সে গিয়ে গোলও করেছে। তার কিন্তু 192 ম্যাচে 11 গোলের সাথে 2টো অ্যাসিস্টও রয়েছে। এবং এই নাচোকে কিন্তু পুরোপুরি কোচ নিয়ে এসেছে অ্যান্তোনিও লোপেজ হাবাস, কারণ এই নাচো যখন অ্যাথলেটিকো মাদ্রিদে ছিল সেই সময় থেকে কিন্তু নাচোকে কোচ চেনে। এবং সেই অ্যাথলেটিকো মাদ্রিদ যেই সময় নাচো সিনিয়র দলের হয়ে পারফরমেন্স করেছে, সেখানে বোর্জা ফার্নান্ডেজের মতন একজন প্লেয়ার পরবর্তী সময় এটিকেতে খেলেছে, তার সতীর্থও ছিল। তো খুব ভালোভাবেই নাচোকে হাবাস চেনে। তো হাবাস কিন্তু তার পছন্দ মতো বিদেশি প্লেয়ার নাচোকে নিয়ে এসেছে, যেটা কিন্তু একটা সত্যি খুবই ভালো সাইনিং ইস্টবেঙ্গলের জন্য হয়েছে বলতে হয়। তো হাবাস যেই রকম প্লেয়ারদের পছন্দ করে তার মধ্যে নাচোর একদম পারফেক্ট, এবং রাশিদও কিন্তু একটা পারফেক্ট অপশান। কারণ হাবাস কিন্তু মিডফিল্ডে এরকম একজন প্লেয়ারকে পছন্দ করে যে নাম্বার 6 রোলে খেলতে পারবে, ডিফেন্স মিডফিল্ডে খেলতে পারবে এবং বড় চেহারার প্লেয়ার হবে। অপোনেন্টের অ্যাটাক আটকানোটা তার কাজ থাকবে। তো সেটা ক্ষেত্রে কিন্তু রাশিদ অন্যতম সেরা অপশান। এছাড়া অ্যাটাকিংয়ের ক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কোচ চূড়ান্ত হওয়ার অনেক আগে একজন বিদেশিকে সাইন করিয়ে রেখেছে। সেটা হচ্ছে 34 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার ড্যানি র্যামিরেস। তো ড্যানি র্যামিরেসও কিন্তু কোয়ালিটি প্লেয়ার। লাস্ট ইয়ার কিন্তু পাঞ্জাবের হয়ে যথেষ্ট ভালো সে পারফরমেন্স করেছে। টোটাল যদি তার আইএসএল এর কথা বলি, 13 ম্যাচে 4 গোলের সাথে রয়েছে 2টো অ্যাসিস্ট এবং লিগের অন্যতম সেরা কিন্তু প্লেয়ার ছিল। মিগুয়েলকে যদি একদম সবথেকে সেরা ধরা হয়, তারপরেই কিন্তু এই ড্যানি র্যামিরেস সবথেকে বেশি চান্স ক্রিয়েট করা প্লেয়ারটার নাম ছিল ড্যানি র্যামিরেস, যেটা মিগুয়েলের থেকেও কিন্তু হাই চান্স ক্রিয়েট করেছিল এই ড্যানি। তো ড্যানি র্যামিরেসও কিন্তু কোয়ালিটি প্লেয়ার এবং ড্যানি র্যামিরেসও কিন্তু ইন্ডিয়ান ফুটবলে একটা বছর খেলে নিয়েছে। তার উত্থানটা হয়েছিল রিয়াল মাদ্রিদের আন্ডার 17 দল থেকে। পরবর্তী সময়ে সি টিম বি টিমের হয়েও কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে। তো এক্সপিরিয়েন্স প্লেয়ার। এবং আরও একটা ভালো ব্যাপার, নাচোর সঙ্গে কিন্তু এই ড্যানি একই ক্লাবে একটা সময় থেকেছে। তো তাদের মধ্যে বোঝাপড়া সত্যি একটা খুব ভালো হবে, সেটা বোঝা যাচ্ছে। অ্যান্ড আর একটা যে বিদেশি প্লেয়ার সাইনিং হয়েছে তোমরা জানো স্ট্রাইকার পজিশনে, এফিয়ং। তো এই 26 বছর বয়সী নাইজেরিয়ান ফরওয়ার্ড লাস্ট সিজন পাঞ্জাবে কিন্তু ভালো পারফরমেন্স করেছে। আইএসএলে 12 ম্যাচে 7 গোলের সাথে রয়েছে 2টো অ্যাসিস্ট। তো ড্যানি র্যামিরেস এবং এফিয়ংও কিন্তু একসাথে লাস্ট সিজন খেলেছে। তাদের বোঝাপড়া টপ ক্লাস ছিল এবং সেখানে তারা দুজন মিলে কিন্তু গোল অ্যাসিস্ট যথেষ্ট ভালো করেছে। তো একটা কিন্তু খুব ভালো যোগসূত্র তৈরি হয়েছে। নাচোর সঙ্গে ড্যানি, তারা একই সাথে খেলার অভিজ্ঞতা রয়েছে, তাদের মধ্যে বোঝাপড়া যথেষ্ট ভালো থাকবে। এবং ড্যানির সঙ্গে কিন্তু রয়েছে অবশ্যই এফিয়ংয়ের একটা ভালো বোঝাপড়া, তাদের মধ্যেও একটা বোঝাপড়া ভালো থাকবে। তো ফার্স্ট 11-এ এই 3 জন বিদেশি প্লেয়ারকে তো দেখা যাবে। রাশিদ অবশ্যই নাম্বার 6 হিসাবে ইস্টবেঙ্গলের খেলবে এবং 4 জন বিদেশি প্লেয়ার, এই 4 জনকে হয়তো আমরা প্রত্যেক ম্যাচেই হয়তো ফার্স্ট 11-এ দেখবো। বাকি 2 জন বিদেশি প্লেয়ার কীরকম সাইনিং হবে। তো হাবাস যেই টাইপের বিদেশি পছন্দ করে, সেখানে কিন্তু এমন একজন প্লেয়ার থাকবে যে কিন্তু ডিফেন্স প্লাস নাম্বার 6 রোলে খেলতে পারবে, সেই টাইপের একজন বিদেশি প্লেয়ার। এবং আরেকজন যে বিদেশি প্লেয়ার হবে সেটা হচ্ছে যে এমন একজন প্লেয়ার যে কিন্তু অ্যাটাকিং দিকটা সামলাতে পারবে, সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলতে পারবে, অ্যাটাকিং মিডিও এবং প্রয়োজনে উইং চেপে খেলতে পারবে। আমরা যেই টাইপের প্লেয়ারকে দেখেছিলাম এটিকে দলে পরবর্তী সময় বেঙ্গালুরু বা ওড়িশাতে খেলেছিল, জাভির কথা বলছি, সেই টাইপের প্লেয়ারকে কিন্তু চাইবে। এবং যেরকমটা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু তাদের 5ম বিদেশি প্লেয়ারকেও সাইন করিয়ে নিয়েছে। 6ষ্ঠ বিদেশি প্লেয়ারের সাইনিংয়ের খবর এখনও শোনা যায়নি এবং 5ম বিদেশির অ্যানাউন্সমেন্টও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং তাকে হয়তো ডুরান্ড কাপেও আমরা খেলতে দেখতে পাবো। তো ওভারঅল কিন্তু এই রকমভাবেই কিন্তু ইস্টবেঙ্গল দল গঠন করেছে। যেই টাইপের প্লেয়ার হাবাস পছন্দ করে, যে স্ট্রাইকার হলেও তাকে প্রয়োজনে নেমে এসে ডিফেন্স করতে হবে, সেটা কিন্তু এফিয়ং পাঞ্জাবে অনেক ভালো করেছে এবং তার ফিজিক্যাল এবিলিটি সেটা কিন্তু তার জন্য অনেক প্লাস পয়েন্ট। ড্যানি র্যামিরেস সেও কিন্তু প্রয়োজনে ডিফেন্স থেকে এসে কুইক কাউন্টার অ্যাটাকে যাওয়ার তার মধ্যে প্রবণতা দেখেছি। নাচো তো ডিফেন্ডার এবং তার সাথে রাশিদ সেও ডিফেন্স এবং মিডফিল্ড সামলাতে পারে। তো ওভারঅল কিন্তু পারফেক্ট হাবাসের যেরকম প্ল্যানিং হয় সেই টাইপের প্ল্যানিং নিয়েই কিন্তু ইস্টবেঙ্গল দল গঠন করেছে, মূলত বিদেশিদের গঠন করেছে। বাকি 2 জন সাইনিং দেখলেই বোঝা যাবে যে হাবাস তার দলকে কীরকমভাবে সাজাচ্ছে। তার পরবর্তী সময় অবশ্যই আমরা প্লেইং 11 নিয়ে আলোচনা করব। তো এখন পর্যন্ত বিদেশি সাইনিং এবং দল গঠনের প্ল্যানিং নিয়ে তোমরা কতটা খুশি কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।